এখন তাহলে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের এই আয়ন গুলোর সংকরায়ন আমরা করব। যেমন এখানে আমি কয়েকটা আয়ন লিখেছি, সালফেট আয়ন, অ্যামোনিয়াম আয়ন, নিচে আর আমাদের কি নাইট্রেট আয়ন, তারপর তোমার কার্বনেট আয়ন আছে। ঠিক আছে। সো এরকম আর কি কিছু আয়ন টায়ন আছে, তো এগুলোর আমরা সংকরায়নটা একটু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই সংকরায়ন গুলো করার ক্ষেত্রে একদম প্রথমত আমাদের যে বিষয়টা একটু পারতে হয় সেটা হচ্ছে এগুলোর আমাদের লুইস স্ট্রাকচার গুলো একটু ভালো করে একটু আঁকা শিখতে হয়, বা স্ট্রাকচার গুলো আমি কিভাবে আঁকলাম এই জিনিসগুলো একটু ভালো করে একটু জানতে হয়। তোমাদের আমি আলাদা একটা লুইস স্ট্রাকচার কিভাবে আঁকতে হয় সেই ক্লাসটা নিয়ে এই জিনিসগুলো আঁকাটা আমি একটু একটু ক্লিয়ার তোমাদের করে দেবো। ওকে। সো আসো, তুমি যদি এখানে সালফেট আয়নের কথা চিন্তা করো, আমি অক্সিজেন আমি শুধু কেন্দ্রীয় পরমাণু, আমাদের যে কেন্দ্রীয় পরমাণু সালফার আছে, সালফার একটা সংকরায়ন বলে এখানে আমরা বের করতেছি। নর্মালি আমাদের এই কেন্দ্রীয় পরমাণু সংকরায়নটা আমাদের পরীক্ষার ভিতরে আসে। তো দেখো, সালফারের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন থাকে ছয়টা, ছয়টা ইলেকট্রনই ব্যবহৃত হয়েছে। এবং অক্সিজেন দুইটার ক্ষেত্রে আমাদের কত, দুইটার কত মাইনাস আয়ন আমাদের সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কত সালফেট আয়নের একটা মোটামুটি স্ট্রাকচার। তুমি যদি সালফেট আয়নের কথা চিন্তা করো, আমাদের সূত্রটা কি বলো? সিগমা বন্ড প্লাস মুক্ত জোড় ইলেকট্রন। এখানে সিগমা বন্ড আছে কয়টা? সিঙ্গেল বন্ড একটা, দুইটা। পাই বন্ড আছে, পাই বন্ড আছে একটা, সিগমা বন্ড একটা, পাই বন্ড আছে, তার মানে টোটাল সিগমা বন্ড আছে কয়টা? আমাদের চারটা। আর আমরা জানি সালফারের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন থাকে ছয়টা, ছয়টাই ব্যবহৃত হয়েছে, তার মানে মুক্ত জোড় ইলেকট্রন নাই, তার মানে শূন্য। শূন্য মানে কি? চার। অর্থাৎ এখানে আমাদের এই সালফারের সংকরায়নটা হচ্ছে আমাদের sp3। ওকে। তুমি যদি একটু নিচের দিকে নামো, নিচের দিকে তুমি দেখতে পাচ্ছ যে NH4 প্লাস আয়নটা এখানে আঁকা আছে। তো NH4 প্লাস আয়নের সংকরায়নটা কিরকম হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। আমরা জানি নর্মাল অবস্থায় নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে গিয়ে তোমার পাঁচটা। তো তিনটা নাইট্রোজেনের সাথে, সরি, একটা নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। আর তোমার এক জোড়া ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রনটা এখানে NH4 প্লাস এভাবে তোমার কি যুক্ত হলো। যুক্ত হলে একটু খেয়াল করে দেখো, এখানে তোমার যে টোটাল সিগমা বন্ড আছে কয়টা? এখানে কিন্তু এক জোড়া ইলেকট্রনই তোমার এই যে সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত হলো। তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল সিগমা বন্ড আছে তোমার এখানে চারটা সিগমা বন্ড আছে। এবং নাইট্রোজেনের এক জোড়া ইলেকট্রন সন্নিবেশ সমযোজী বন্ধনে ইস্পাতের সাথে যুক্ত হওয়ার কারণে তার মুক্ত জোড়া ইলেকট্রন হচ্ছে শূন্যটা। তার মানে চার। চার মানে আমরা কি বুঝতে পারছি? এটারও সংকরায়ন হচ্ছে আমাদের sp3। তো এখান থেকে একটু ঝামেলার একটা জিনিস হচ্ছে আমাদের এই NO3 মাইনাস যে আয়নটা আছে, এই আয়নটা স্ট্রাকচারটা আঁকাটা একটু প্রবলেম আছে। এই প্রবলেমটা আমি তোমাদের লুইস স্ট্রাকচারের আলাদা একটা ক্লাস আছে, ক্লাসটা নেওয়ার সময় তোমাদের এটা আমি বুঝিয়ে দিব। তো এখান থেকে একটু যদি তাকাও, আমার NO3 মাইনাস আয়নের স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকম টাইপের। তো এখানে দেখো, তুমি নাইট্রোজেনের যদি তুমি অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু যদি সংকরায়নটা বের করতে চাও, এখানে সিগমা বন্ড কয়টা পাচ্ছ? একটা সিগমা বন্ড, দুইটা সিগমা বন্ড, আর এখানে কি তিনটা সিগমা বন্ড। আর নাইট্রোজেনের আমরা জানি সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন থাকে পাঁচটা, এখানে অলরেডি আমরা ছয়টা ইলেকট্রন দেখতেছি। ঠিক আছে। তো চারটা ইলেকট্রন দেখতেছি আমরা, এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। তো মুক্তজোড় ইলেকট্রন যদি আমাদের না থাকে, মুক্তজোড় ইলেকট্রন মানে এক জোড়া ইলেকট্রন থাকতে হবে। নাইট্রোজেনের এখানে আমাদের কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, কারণ তার একটা ইলেকট্রনটা কত? চার্জ তার প্লাস ওয়ান। ওই যে একটা ইলেকট্রন থাকছিল, একটা ইলেকট্রনটা তো অন্যদিকে চলে গেছে, চলে যাওয়ার কারণে এটা চার্জ হচ্ছে আমাদের প্লাস ওয়ান। তো একটু খেয়াল করে দেখো, তোমার এই নাইট্রোজেনের ক্ষেত্রে টোটাল সিগমা বন্ড আছে আমাদের কয়টা? টোটাল সিগমা বন্ড আছে আমাদের এখানে তিনটা। আর মুক্তজোড় ইলেকট্রন নাই, আমাদের তিন, মানে এটা হচ্ছে আমাদের কি sp2। ওকে। তারপর আসলে তোমরা যদি কার্বনেটের দিকে তাকাও, আমি এখানে কার্বনেট স্ট্রাকচারটা এঁকে রাখছি। তো কার্বনেটের ব্যাপারটা বোঝো একটু, CO3 আর 2 মাইনাস। এখানে কার্বনে তুমি যদি সংকরায়নটা বের করতে চাও, কার্বনের আমরা দেখতে পাচ্ছি সিগমা বন্ড আছে কয়টা? একটা, দুইটা এবং একটা, তিনটা। তো তিনটা আছে আমাদের সিগমা বন্ড, কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, তার মানে শূন্য। শূন্য মানে তিন, তিন মানে হচ্ছে আমাদের sp2 হচ্ছে কি আমাদের কি কার্বনেটে, কার্বনের তোমার সংকরায়ন। ওকে। আর যদি এখানে CH3 মাইনাস এর কথা যদি চিন্তা করো, CH3 মাইনাস এর ভিতর দেখো কার্বনের সংকরায়নটা কি হবে? সিগমা বন্ড আছে কটা? একটা, দুইটা, তিনটা সিগমা বন্ড। আর কার্বনের সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলো তোমার আছে, সেই ইলেকট্রনের ভিতর এই যে এখানে আসলে এটা মুক্তচর ইলেকট্রন বলা যায় না, আমরা এটাকে বলতে পারি কি, যেটা আমি একটু মুছে দিয়ে জিনিসটাকে, এখানে একটু স্ট্রাকচারটা একটু ভুল হয়েছে। So আমি এটা একটু তোমাকে একটু মুছে দিচ্ছি জিনিসটা। তো এখান থেকে আমরা এটা একটু মুছে ফেলি, সেটা হচ্ছে গিয়ে তোমার এই ইলেকট্রনটা আমরা একটু মুছে ফেললাম। ওকে। মুছে এখান থেকে আবার আমি একটু এঁকে দিচ্ছি জিনিসটা। এটা খেয়াল করে দেখো যে এই যে আমাদের যে কার্বনটা আছে CH3 মাইনাস, CH3 মাইনাস মানে কি বুঝায় শোনো। কার্বনের তোমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে তোমার চারটা, চারটা ইলেকট্রন থাকে। তার এই যে একটা হাত তোমার কি ফাঁকা অবস্থায় আছে, ব্যাপারটা বোঝো। চারটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন সিগমা বন্ডে অংশগ্রহণ করছে। আর মাইনাস মানে কি, সে আরো একটা ইলেকট্রন তোমাকে গ্রহণ করছে, তো তার একটা ইলেকট্রন বাকি ছিল,
আর একটা ইলেকট্রন সে গ্রহণ করছে, তার মানে এখানে আমাদের কিন্তু CH3 মাইনাস হলো, এরকম টাইপের একটা ঘটনা ঘটলো আর কি। তাহলে এখানে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে কয়টা, দেখো মুক্ত জোড় ইলেকট্রন আছে এক জোড়া, টোটাল 4। 4 মানে CH3 মাইনাসে আমাদের কি হচ্ছে, সংকরায়নটা হচ্ছে আমাদের sp3। তাহলে এভাবে আমরা চাইলে যে কোনো আয়নের আমরা সংকরায়ন গুলো বের করতে পারবো। এবং এই সংকরায়ন গুলো পারার জন্য আরো অনেকগুলো নিয়ম আছে, বাট আমি তোমাকে একটা নিয়মই আর কি শিখালাম তোমার সংকরায়ন গুলো, এগুলো আমাদের জন্য একাডেমিক লেভেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ব্যাপারটা এরকম না, বা তখন আমরা দেখে রাখলাম। আর এই যে আমাদের যে সংকরায়নের যে কনসেপ্টটা আছে, যে আগে থেকে আমরা যদি বের করতে পারি যে কোন যৌগের কোন ধরনের সংকরায়ন, এতে করে হবে কি আমরা খুব সহজেই কি যৌগগুলোর চিত্রগুলো যে আছে চিত্রগুলো আমরা খুব সহজে আঁকতে পারবো। আর এই আয়নের শনাক্তকরণ গুলোর জন্য, সরি আয়নের আমাদের এই সংকরায়ন বের করার জন্য আমাদের একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে তোমার লুইস স্ট্রাকচারটা আঁকা। লুইস স্ট্রাকচারের উপর আমি আলাদা একটা ক্লাস নিয়ে তোমাদের এই জিনিসটা বুঝিয়ে দেবো কিভাবে আমরা লুইস স্ট্রাকচারটা আঁকবো।